আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। ওকে ভাইয়ারা, একটু সবাই দ্রুত জয়েন করে ফেলি। অনেক দিন পরে লাইভে আসা, সো অনেক দিন পরে লাইভে আসলাম। সো ভাইয়ারা একটু জানাই প্রথমে সবকিছু ঠিক আছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা, ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা আমার একটু জানান। আর আমরা যারা জয়েন করছি একটু নিজের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিব, ক্লাসটা আমি এইচএসসি কেন্দ্রিক ঢাকা সেন্ট্রালে যারা পরীক্ষা দিব, সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিব, সবার জন্য মোটামুটি আমি কিছু আজকে জাস্ট বেসিক কিছু প্রশ্ন রাখছি। জাস্ট বেসিক কিছু প্রশ্ন, আপনি জাস্ট প্রশ্নগুলো পড়ে দেখবেন পারা যায় কিনা, মোটামুটি আয়ত্তে আছে কিনা। বেসিক কিছু প্রশ্ন, আমি খুব কঠিন কিছু রাখি নাই। আজকে যেহেতু আমাদের অনেকদিন পরে ক্লাস আসছে, আমি কঠিন একেবারে কিচ্ছু রাখি নাই যে ভাইয়া খুব কঠিন হয়ে যাবে, প্যারা হয়ে যাবে, এরকম কিছু না। নর্মাল প্রশ্ন আছে, জাস্ট একটু চেষ্টা করে দেখবেন পড়া মাথায় আসছে কিনা, পারা যাবে কিনা, এটাই হচ্ছে কথা। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের একটু জানান সবকিছু ঠিক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা। আর আমরা যারা আছি একটু কষ্ট নিজের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিব, পারলে ক্লাসটা শেয়ার করে দিব। এইচএসসির যারা আছি আমরা একটু কি করবো, একটু মেনশন করে দিব। একটু আমরা সবাই একটু ভাইরা সবকিছু ঠিক আছে কিনা আমার একটু জানান, সবকিছু ঠিক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা। তাহলে আমি শুরু করে দিব। সো ভাইয়া বেসিক প্রশ্ন রাখছি, আবারও বলতেছি বেসিক কিছু পড়াশোনা, আমরা খুব বেশিক্ষণ পড়াশোনা করব না। আমরা জাস্ট বেসিক প্রশ্নগুলো একটু রিভিশন করব, একটু জাস্ট দেখে নিব, দেখলে আমাদের হয়ে যাবে। ওকে, তাহলে আমি আর সময় নিব না, আমি শুরু করে দিব। আমরা যারা ক্লাস করব সবাই একটু অ্যাটেন্ড করার চেষ্টা করব। ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই একটু অ্যাটেন্ড করার চেষ্টা করব যাতে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার যাতে দিতে পারি। প্রতিটা প্রশ্নের অ্যান্সার একটু সবাই দেওয়ার চেষ্টা করবেন। প্রতিটা প্রশ্নের অ্যান্সার সবাই একটু দেওয়ার চেষ্টা করবেন। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমি আর কথা না বাড়াই, আমি সরাসরি ক্লাসে চলে যাই। আমরা যে কয়জন আছি সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করব যে ভাইয়া পারা যাচ্ছে কিনা। ওকে, আমরা বিসমিল্লাহ করে আমরা 1 নাম্বার প্রশ্ন দ্বারা শুরু করতেছি। ওকে ভাইয়া, 1 নাম্বার প্রশ্ন খুবই কমন এবং খুব বেশিবার পরীক্ষায় আসা প্রশ্ন, খুবই কমন এবং পরীক্ষায় অনেকবার যে প্রশ্নটা আমাদের আসছে যে ভাইয়া সুনাম কোন পরিবেশের উপাদান। 1 নাম্বার প্রশ্ন, যে প্রশ্নটা আমাদের পরীক্ষায় অনেকবার, যে প্রশ্নটা আমাদের পরীক্ষায় অনেক বেশি আসছে যে ভাই সুনাম কোন পরিবেশের উপাদান, সুনাম কোন পরিবেশের উপাদান। এখন এটা নিয়ে আমাদের অনেকেরই দ্বিমত থাকতে পারে, অনেকে অনেক রকম অ্যান্সার করতে পারে যে ভাই অনেকে বলবে এটা, অনেকে বলবে আরেকটা, কিন্তু আমাদের অ্যান্সার কোনটা হবে, সুনাম কোন পরিবেশের উপাদান। দেখি সবাই একটু অ্যান্সার করে ফেলেন, সবাই অ্যান্সার করে ফেলেন প্রত্যেকে। আমরা যারা ক্লাস করব কষ্ট করে যতক্ষণ থাকেন, 20 মিনিট 30 মিনিট যতক্ষণ হয় চেষ্টা করবেন অ্যাটেন্ড করার জন্য। ওকে, 1 নাম্বার প্রশ্ন ভাইয়া, সুনাম কোন পরিবেশের উপাদান? সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, নাকি রাজনৈতিক পরিবেশ? পরিবেশ থেকে অবশ্যই অবশ্যই আমাদের প্রশ্ন হবে, সেটা আপনি এইচএসসি বলেন, আপনি অ্যাডমিশন বলেন, আপনি যেখানে পরীক্ষা দেন না কেন, আপনার কোন জায়গা থেকে, পরিবেশ থেকে আপনাকে অবশ্যই প্রশ্ন জিজ্ঞেস করবে, পরিবেশ থেকে আপনাকে অবশ্যই প্রশ্ন জিজ্ঞেস করবে। একের অ্যান্সার কোনটা হবে? যে ভাইয়া সুনাম কোন পরিবেশের উপাদান, সুনাম কোন পরিবেশের উপাদান, আমাদের প্রথম অ্যান্সার কোনটা হবে? প্রথম অ্যান্সার কোনটা হবে? সুনাম কোন পরিবেশের উপাদান, সুনাম কোন পরিবেশের উপাদান। সো আমরা অনেকে বলতে পারি সামাজিক, অনেকে বলতে পারি অর্থনৈতিক, কিন্তু আসলে ভাইয়া মূল অ্যান্সারটা কোনটা হবে? ভাইয়া সুনাম হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান। আমাদের রিয়েল যে অ্যান্সারটা সেটা হচ্ছে ভাইয়া সুনাম হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান। কিছু বইয়ে সামাজিক থাকতে পারে কিন্তু সামাজিক হবে না। সুনাম বলতে আমার ব্যবসা সুনামকে বোঝানো হচ্ছে, সুনাম বলতে আমাদের কোনটাকে ভাইয়া, ব্যবসার যে সুনাম, ব্যবসা সুনামকে বোঝানো হচ্ছে। তো ব্যবসা সুনাম কি হবে ভাইয়া? সেটা হচ্ছে আমার অর্থনৈতিক পরিবেশ হবে। এখন আপনাকে যদি বলে সুনাম ও সুখ্যাতি, সুনাম এবং সুখ্যাতি, যশ এবং খ্যাতি যখন বোঝাবে, সুনাম ও সুখ্যাতি, যশ খ্যাতি, দেশের সুনাম, তখন আপনি অ্যান্সার করতে পারেন সামাজিক পরিবেশ, তখন আপনি অ্যান্সার করতে পারেন কোনটা? সামাজিক পরিবেশ। কিন্তু ভাইয়া আপনাকে যখন শুধু সুনাম বলবে অথবা ব্যবসার সুনাম বলবে তখন অ্যান্সার হবে অর্থনৈতিক পরিবেশ। যখন বলবে সুনাম এবং সুখ্যাতি অথবা যশ ও খ্যাতি অথবা আপনার দেশের সুনাম, তখন আপনি বলতে পারেন সামাজিক পরিবেশ। তাহলে একের অ্যান্সার কোনটা ভাইয়া? একের অ্যান্সার হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান হচ্ছে আমাদের কি? সুনাম। সেই প্রশ্নটা আমাদের পরীক্ষা কিন্তু অনেক বেশি আসছে, অনেক বেশি বার করে আসছে।
2 নাম্বার প্রশ্ন আমরা চলে যাই, 2 নাম্বারটা আমরা একটু দেখি। এখন দেখি ভাইয়া বলেন তো, বলছে আপনার উৎপাদন বৃদ্ধিতে কর্মীদের ভালো মন্দ বিশেষভাবে বিবেচনায় নিয়ে যে নেতৃত্ব পরিচালিত হয়। তাহলে কর্মীদের ভালো মন্দ তারা পারবে কিনা, তাদের পক্ষে সম্ভব কিনা আমি বিচার বিশ্লেষণ করব, দেন আমি কি করব, আমি আমার নেতৃত্ব প্রদান করব। তাহলে এটা কোন ধরনের নেতৃত্ব, তাহলে এটা কোন ধরনের নেতৃত্ব? তাহলে উৎপাদন বৃদ্ধিতে কর্মীদেরকে কি করা হচ্ছে, কর্মীদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে যে আমার কর্মীরা পারবে কিনা, তাদের পক্ষে সম্ভব কিনা। আমি তাদেরকে চাপাই দিব না, বরং আমি কি করব, আমি তাদের ভালো এবং মন্দ, তাদের ভালো মন্দ বিচার বিশ্লেষণ করব। তাহলে এটা কোন ধরনের নেতৃত্ব হবে? এটা কি স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, এটা কি গণতান্ত্রিক নেতৃত্ব, এটা কি উৎপাদন কেন্দ্রিক, নাকি এটা কর্মী কেন্দ্রিক? বলেন 2 নাম্বার অ্যান্সার কোনটা হবে? 2 এর অ্যান্সার কোনটা হবে? তাহলে ভাইয়া কর্মীদের ভালো মন্দ বিবেচনা করবে, কর্মীদের ভালো মন্দ বিবেচনা করবে যে নেতৃত্ব, তাকে আমি কি বলবো, তাকে আমি কি বলবো? ডি নাম্বার, তাকে আমি কি বলবো, তাকে আমি বলবো ভাইয়া সেটা হচ্ছে কর্মী কেন্দ্রিক নেতৃত্ব। মানে আমরা কি করব, আমরা আমাদের কর্মীদেরকে বিবেচনা করব যে এই কাজটা আমার কর্মীরা পারবে কিনা, আমার কর্মীর পক্ষে সম্ভব কিনা। তাহলে আমি যখন আমার কর্মীদেরকে গুরুত্ব দিব তখন আমার অ্যান্সার হবে কর্মী কেন্দ্রিক। কিন্তু না, আমি যখন আমার কাজকে গুরুত্ব দিব, কি করব, কাজকে গুরুত্ব দিব যে আমার কাজ এটা যেভাবেই হোক আমাকে আদায় করে দিতে হবে, তখন সেটাকে আমি কি বলবো, তখন সেটাকে আমি বলবো কর্মকেন্দ্রিক নেতৃত্ব। তখন আমি কি বলবো, তখন আমি বলবো কর্মকেন্দ্রিক। আর যখন আমি কর্মীকে গুরুত্ব দিব তার ভালো মন্দ, তখন সেটা হচ্ছে কর্মী কেন্দ্রিক। তাহলে অ্যান্সার কত ভাইয়া? ডি নাম্বার, হ্যাঁ ঠিক আছে, কি হবে, কর্মী কেন্দ্রিক। তাহলে আমি যখন আবার কর্মীকে গুরুত্ব দিব কর্মী কেন্দ্রিক, আমি যখন কাজকে গুরুত্ব দিব, কর্মীর ভালো মন্দ দেখার সময় নাই, তখন সেটা হয়ে যাবে কি কর্মকেন্দ্রিক, তখন সেটা হয়ে যাবে কি কর্মকেন্দ্রিক। ওকে, নেক্সট আসেন। এখন ভাই আমরা হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট আমরা একসাথে রাখছি, একসাথে একটু অ্যান্সার করার চেষ্টা করেন। দেখি ভাইয়া বলেন তো, নিচের কোনটি কারখানা উপরিব্যয় নয়, নিচের কোনটি কারখানা উপরিব্যয় নয়? এখন ভাইয়া এটাকে কারখানা উপরিব্যয় বলতে পারে, এটাকে আরো কি বলতে পারে, এটাকে পরোক্ষ ব্যয় বলতে পারে। কারখানা উপরিব্যয়, পরোক্ষ ব্যয়। বেচে যারা আছেন, সেন্ট্রালের বেচে যারা আছেন, আমি ওদেরকে কিন্তু বারবার করে পড়াইছি, একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা হচ্ছে প্রত্যক্ষ ব্যয়, আর একটা হচ্ছে পরোক্ষ ব্যয়। একটা হচ্ছে প্রত্যক্ষ ব্যয়, একটা হচ্ছে পরোক্ষ ব্যয়। প্রত্যক্ষ ব্যয়কে বলা হয় মুখ্য ব্যয়, প্রত্যক্ষ ব্যয়কে বলা হয় মুখ্য ব্যয়, পরোক্ষ ব্যয়কে বলা হয় কারখানা উপরিব্যয়, কারখানা উপরিব্যয়। আর প্রত্যক্ষ পরোক্ষ যখন একসাথে থাকবে সেটাকে বলা হয় হচ্ছে কারখানা ব্যয়, সেটা কি বলা হয়, কারখানা ব্যয় বলা হয়। এখন দেখি ভাইয়া একটু আমাকে বলেন তো, একটু আমাকে বলেন তো, বলছে নিচের কোনটি কারখানা উপরিব্যয় নয়, তার মানে নিচের কোনটি পরোক্ষ ব্যয় নয়, পরোক্ষ ব্যয় নয়। নিচের কোনটি কি নয়, নিচের কোনটি পরোক্ষ ব্যয় নয়। এখন অপশন দেখে সবগুলাকে লাগবে পরোক্ষ ব্যয়, অপশন দেখে আমার কি মনে হবে যে ভাই সবগুলাই তো আমার ব্যয়ের মধ্যে বলতেছে, বিদ্যুৎ খরচ আছে, মজুরি আছে, কারখানা ম্যানেজারের বেতন, কারখানা দারওয়ানের বেতন। তাহলে অ্যান্সার কোনটা হবে? বি নাম্বার, বি নাম্বার। আচ্ছা বি নাম্বার একজনে বলছে, বাকিরা একটু চেষ্টা করেন। এইগুলো থেকে ভাই প্রত্যেক বছর কিন্তু আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে। আপনি যেহেতু কমার্সে পড়েন, আপনারা অবশ্যই একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান কোন ধরনের ব্যয়গুলো করতেছে, তাদের কোন ধরনের ব্যয়গুলো হচ্ছে, আমাকে ব্যয়গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। মুখ্য ব্যয় কোনটা, কারখানা উপরিব্যয় কোনটা, উৎপাদন ব্যয় কোনটা, অফিস সংক্রান্ত ব্যয় কোনটা, তারপরে হচ্ছে আপনার কি বিক্রয় সংক্রান্ত ব্যয় কোনটা। ওকে ভাইয়া, বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার। যারা বি নাম্বার বলছে তাদের অ্যান্সার ঠিক আছে। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হচ্ছে ভাইয়া মজুরি ব্যয়। অ্যান্সার কোনটা হবে? মজুরি ব্যয়। এখন ভাইয়া মজুরি এটা কোন ধরনের ব্যয়? মজুরি এটা কোন ধরনের ব্যয়? ভাই এটা হচ্ছে প্রত্যক্ষ ব্যয়। মজুরি এটা কোন ধরনের ব্যয়? এটা হচ্ছে প্রত্যক্ষ ব্যয়। অথবা এটাকে আমি কি বলতে পারি, এটাকে আমি বলতে পারি এটা হচ্ছে মুখ্য ব্যয়। কারণ যারা কাজের সাথে সরাসরি সম্পৃক্ত থাকবে, যারা কাজের সাথে সরাসরি কাজ করবে, তাদেরকে আমরা যেটা দিব সেটা হচ্ছে মজুরি। তাহলে যারা সরাসরি, তারা প্রত্যক্ষ, তাদেরকে বলা হবে কি, তাদেরকে বলা হবে মুখ্য ব্যয়। আর বাকি যেগুলো আছে, যে কারখানার খরচ, এগুলো হচ্ছে কারখানা উপরি ব্যয়, এগুলো কি কারখানা উপরি ব্যয়। তাহলে আমাদের ব্যয়ের যে শ্রেণী বিভাগগুলো আছে, আমাকে অবশ্যই শ্রেণী বিভাগ সম্পর্কে একটু ভালো ধারণা রাখতে হবে, কারণ এখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন দেখা যায়। আসেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে বলছে নিচের কোন খরচের জন্য নগদ অর্থ ব্যয় হয় না? নিচের কোন খরচের জন্য নগদ অর্থ ব্যয় হয় না? তাহলে আমরা কিন্তু ভাইয়া লেনদেনের কিন্তু অনেকগুলো শ্রেণী বিভাগ পড়ি,
লেনদেনের প্রায় 8টা শ্রেণী বা কিন্তু আমরা পড়ি, 8টা থেকে 9টা অনেকগুলো আছে। নগদ আছে, ধারে লেনদেন, অনগদ লেনদেন, আন্ত লেনদেন, বহি লেনদেন, দৃশ্যমান, অদৃশ্যমান, মূলধন জাতীয়, মুনাফা জাতীয়, প্রায় 9 প্রকারের লেনদেন কিন্তু আছে। আরো কয়েক প্রকার আছে, বের করলে আরো কয়েক প্রকার আছে। এখন নিচের কোন লেনদেনের জন্য নগদ অর্থ ব্যয় হবে না? এখন ভাই নগদ অর্থ ব্যয় হবে না মানে কি টাকা যাবে না? এরকম না। নগদ অর্থ ব্যয় হবে না মানে কখনো টাকা যাবে না, কখনো টাকা আসবে না, টাকা যাবেও না, টাকা আসবেও না। তাহলে এই লেনদেনকে কি বলা হয়? এই লেনদেনকে বলা হয় অনগদ লেনদেন। এই লেনদেনকে কি বলা হয়? অনগদ লেনদেন। অর্থাৎ যে লেনদেনের জন্য আমার কখনো টাকা যাবে না, কখনো টাকা আসবে না, তাকে আমি কি বলবো? তাকে আমি বলবো অনগদ লেনদেন। তাহলে নিচের কোন লেনদেনের জন্য নগদ অর্থ ব্যয় হয় না, মানে টাকা যাবে না? তাহলে ভাইয়া বেতন, ভাইয়া বেতন দিলে টাকা অবশ্যই দিতে হবে। ভাড়া, ভাইয়া টাকা দিতে হবে। অগ্রিম প্রদত্ত বীমা, অগ্রিম দিয়ে ফেলছি আর কি, টাকা তো চলে গেছে। তাহলে এই তিনটার জন্য টাকা যাচ্ছে। কিন্তু ভাই অবচয়, এটা হচ্ছে আমার ব্যবহার জনিত ক্ষতি। ব্যবহার করতেছি, দিন দিন ক্ষয় হয়ে যাচ্ছে, কিন্তু টাকা আসতেছে না, টাকা যাচ্ছে না, এটাকে কিন্তু আমি ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত করি। এটাকে আমি কি করি? এটাকে আমি পরিচালন ব্যয় অন্তর্ভুক্ত করি, কিন্তু এটার জন্য আমি কোনো টাকা দিব না। এটার জন্য আমি কি করব না? কোনো টাকা দিব না। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে আমাদের ডি নাম্বারটা। অ্যান্সার কোনটা? যে ভাই অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। অবচয় আমার কি নয়? অবচয় আমার কোনো নগদ লেনদেন নয়। ওকে, ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার। ওকে, ডান, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। সুন্দর একটা পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন, সব জায়গায় পাবেন, এইচএসসি বলেন, অ্যাডমিশন বলেন, এই প্যাটার্ন থেকে প্রত্যেক বছর একটা প্রশ্ন থাকবেই, একটা প্রশ্ন থাকবেই। একটি কোম্পানির চলতি সম্পত্তি 50,000 টাকা, চলতি দায় হচ্ছে 5:2, নিট কার্যকারী মূলধন কত? দেখি ভাই অ্যান্সার করেন তো। একটু সময় নেন, একটু সময় নিয়ে দেখেন অ্যান্সার করা যায় কিনা। নিট কার্যকারী মূলধন কত? নিট কার্যকারী মূলধন কত? এইচএসসি বলেন, অ্যাডমিশন বলেন, যেখানেই দেন, এই প্রশ্ন প্যাটার্ন গুলো সব জায়গায় কমন। এই প্রশ্ন প্যাটার্ন গুলো সব জায়গায় কমন। দেখি ভাইয়া, নিট কার্যকারী মূলধন কত? এখন ভাইয়া এটাকে নিট কার্যকারী মূলধন বলতে পারে, অথবা এটাকে বলতে পারে চলতি মূলধন কত। এটা কি বলতে পারে? এটাকে চলতি মূলধনও বলতে পারে, নিট কার্যকারী মূলধন অথবা চলতি মূলধন। দেখি একটু আমাকে অ্যান্সার করে ফেলেন, আর না পারলে তো আমি আসছি, আমি বুঝাই দিব, সমস্যা নেই। তাহলে নিট কার্যকারী মূলধন অথবা চলতি মূলধন, চলতি সম্পত্তি দিয়ে আছে, অনুপাত দিয়ে আছে। দেখি একটু করে দেন। আচ্ছা, রোদেল অ্যান্সার 5-এর হচ্ছে এই নাম্বারটা। আচ্ছা, 30,000 টাকা আমরা একটা অ্যান্সার পাইছি, দেখা যাক বাকির অ্যান্সার করেন। বাকিরা অ্যান্সার করেন। জান্নাতুল মিম 30,000 টাকা। ওকে, আমরা দুইটা অ্যান্সার পাইছি, দুইজনে বলছে আমাদেরকে 30,000 টাকা। যে কার্যকারী মূলধন কত? কার্যকারী মূলধন 30,000 টাকা। এখন এখান থেকে আপনাকে চলতি সম্পদ বের করতে বলে, আপনাকে চলতি দায় বের করতে বলে, আপনার কার্যকারী মূলধন বের করতে বলে। এই তিনটা থেকে কিন্তু প্রশ্ন প্যাটার্ন ঘুরে ফিরে প্রত্যেক বছরই আসে, প্রত্যেক বছরই আসে। আচ্ছা, এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার। আচ্ছা, অনেকে আমরা এই নাম্বার বলছে। এখন ভাই আমরা যারা বুঝবো না যে ভাই কার্যকারী মূলধন আসলে কিভাবে বের করছে, এখন কার্যকারী মূলধন অথবা চলতি মূলধনের সূত্র কি? চলতি মূলধনের সূত্র হচ্ছে ভাই চলতি সম্পদ মাইনাস কি? মাইনাস হচ্ছে চলতি দায়। চলতি সম্পদ মাইনাস চলতি দায়। এখন ভাই প্রশ্নের মধ্যে সম্পদ দেয়া আছে, প্রশ্নের মধ্যে সম্পদ দেয়া আছে এবং দায় তো দেয়া নাই, দায় আমাকে বের করতে হবে। এখন চলতি সম্পদের অনুপাত কত? 5। চলতি দায়ের অনুপাত কত? ভাই চলতি দায়ের অনুপাত হচ্ছে 2। এখন চলতি সম্পদের 5 অংশ সমান কত দেয়া আছে? ভাই 5 অংশ সমান 50,000 টাকা দেয়া আছে। তো 5 অংশ যদি 50,000 টাকা হয়, এক অংশ কত? ভাই এক অংশ তাহলে 10,000 টাকা। এক অংশ কত? ভাই এক অংশ 10,000 টাকা। তো চলতি সম্পদের এক অংশ যদি 10,000 টাকা হয়, চলতি দায়ের দুই অংশ কত হবে? ভাইয়া দুই অংশ অবশ্যই 20,000 টাকা। দুই অংশ কত? 20,000 টাকা। তাহলে সম্পদ 50, দায় কত? দায় 20। তাহলে আমার কার্যকারী বা চলতি মূলধন কত? চলতি মূলধন হচ্ছে 30,000 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে কিনা, ক্লিয়ার হয়েছে কিনা আমার একটু জানাবেন। সবার ক্লিয়ার হয়েছে কিনা? এই প্রশ্ন প্যাটার্ন গুলো কিন্তু ভাই প্রত্যেক বছর পরীক্ষায় আসে। মাঝে মাঝে কার্যকারী মূলধন দেয়া থাকবে, কার্যকারী মূলধন দেয়া থাকবে, আপনার সম্পত্তির কিছু দেয়া থাকবে না। তখন আপনার কি করতে হবে? এই যে 5:3 দেয়া আছে, 5:2 দেয়া আছে, 5:2, এটা সম্পদ, এটা দায়, এই দুইটার পার্থক্য করলে কত হবে? 3 হবে। কত হবে? 3 হবে। তাহলে এই 3 অংশ সমান কত? 3 অংশ সমান 30,000 টাকা। 3 অংশ সমান কত হবে? 30,000 টাকা হবে। তাহলে বিভিন্ন ভাবে কি করা যায় ভাইয়া? প্রশ্নগুলোকে আমাদেরকে ঘুরাই ফিরে কিন্তু জিজ্ঞেস করবে। তো একটা প্রশ্ন প্যাটার্ন যদি আমি ভালো করে বুঝি, এরকম 1000টা প্রশ্ন দিলে আমি যাতে অ্যান্সার করতে পারি। ওকে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। ওকে ভাইয়া, দেখি একটু অ্যান্সার করেন তো।
আর্থিক বিবরণীতে সংযুক্ত টিকার তথ্য প্রদান করা হয় কোন নীতিমালা? নীতিমালা খুবই গুরুত্বপূর্ণ টপিক, খুবই 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 গুরুত্বপূর্ণ আমাদের অ্যাডমিশনের জন্য। তাহলে আর্থিক বিবরণীতে সংযুক্ত টিকার তথ্য প্রদান, এখন আমি কিন্তু নীতিমালা খুব ভালো করে পড়াইছি, আমি নীতিমালা খুব ভালো করে পড়াইছি। তথ্য প্রদান করা বা কি করা, প্রদান করা মানে কি করা, তথ্যকে প্রদর্শন করানো, কি করা, প্রদর্শন করানো, তথ্যকে দেখানো, তথ্য কি করা, দেখানো। তাহলে আর্থিক বিবরণীতে সংযুক্ত টিকা বা ব্যাখ্যা, আমরা জানি আর্থিক বিবরণীর অংশ কয়টা ভাই, অংশ হচ্ছে 5টা, 5টার মধ্যে বিবরণী কয়টা ভাই, বিবরণী হচ্ছে 4টা, আরেকটা কি ভাই, আরেকটা হচ্ছে টিকা বা ব্যাখ্যা, আরেকটা কি টিকা বা ব্যাখ্যা। এই টিকা বা ব্যাখ্যা কোন নীতিমালা অনুযায়ী দেয়া হয়, এই টিকা বা ব্যাখ্যা কোন নীতিমালা অনুযায়ী দেয়া হয়। তাহলে আমরা কি করতেছি, টিকা বা ব্যাখ্যা এটা আমি কেন দিই, আমি যখন অতিরিক্তভাবে কোনো কিছু হিসাব করব বা কোনো হিসাব আমার এরূপ ওইরূপ হইতে পারে, আমরা সহজ সেটা কি করব, আমরা অতিরিক্তভাবে, আমরা যেরকম বিশেষ দ্রষ্টব্য দিই না, ঠিক সেভাবে আমরা কি করে দিব, আমরা বলে দিব যে এটা আমরা এভাবে ক্যালকুলেশন করছি, অত মাসের জন্য করছি ইত্যাদি বলা থাকবে। তাহলে এটা করা মানে কি, আমি কি করতেছি, আমি আমার তথ্যটাকে প্রদর্শন করে দিচ্ছি, আমি কি করতেছি, আমি আমার তথ্যটাকে প্রদর্শন করে দিচ্ছি যাতে সে দেখতে পারে, মানে আমি কি করতেছি, আমি আমার তথ্যটাকে প্রকাশ করে দিচ্ছি, তথ্য কি করতেছি, প্রকাশ করে দিচ্ছি, যে এটার জন্য আমি এটা ফলো করছি, ওইভাবে করছি, সেভাবে করছি, তাহলে তথ্যটা কি করে দেয়া, প্রকাশ করে দেয়া। তাহলে অ্যান্সার কোনটা হবে, পূর্ণ প্রকাশ নীতিমালা, পূর্ণ প্রকাশ নীতিমালা। তাহলে একটা ভালোভাবে মাথায় রাখবেন যে ভাই কোনো কিছু প্রকাশ করা, তথ্য দেওয়া, তথ্য প্রদর্শন করা, এটা অলওয়েজ কি হবে, এটা সবসময় হবে পূর্ণ প্রকাশ নীতিমালা, সবসময় কি হবে, পূর্ণ প্রকাশ নীতিমালা। বি নাম্বার, ঠিক আছে, সবার অ্যান্সার ঠিক আছে, কারোর অ্যান্সারে কোনো ভুল নাই। ওকে, বাংলাদেশের সমবায় আন্দোলনের প্রবক্তাকে, খুবই পানি একটা প্রশ্ন, সমবায় আন্দোলনের প্রবক্তাকে, সমবায় আন্দোলনের। এখন এখান থেকে আমাদের 3 রকমের প্রশ্ন। প্রথম, এটা তো পারবেন যে ভাই বাংলাদেশ সমবায় আন্দোলনের প্রবক্তাকে, এটা আমরা সবাই জানি, এটা আমরা সবাই জানি, এটা আমরা সবাই অ্যান্সার করতে পারবো। এখন আমাকে যদি বাংলাদেশ যদি না বলে, বাংলাদেশ নাও থাকতে পারে, বলবে সমবায় আন্দোলনের জনককে, বাংলাদেশ না বলে আমাকে বলতে পারে ভারতের সমবায় আন্দোলনের জনককে। আচ্ছা, আগে এটা অ্যান্সার করেন, এটা আমরা সবাই পারবো, এটা আমরা সবাই পারবো যে ভাইয়া বাংলাদেশের সমবায় আন্দোলনের প্রবক্তাকে, এটা আমাদের জন্য খুবই কমন, যে ভাইয়া আক্তার হামিদ খান বাংলাদেশের জন্য সমবায় আন্দোলনের জনককে, সেটা আমরা সবাই জানি, আক্তার হামিদ খান, খুবই কমন, এই যে সবার জন্য কমন। এখন আমার শুধু বলেন সমবায় আন্দোলনের জনককে, শুধু সমবায় আন্দোলনের জনককে। আমার প্রশ্ন এখন আরেকটা, যে ভাইয়া বাংলাদেশ বাদ শুধু সমবায় আন্দোলনের জনককে, দেখি অ্যান্সার করেন, শুধু সমবায় আন্দোলনের জনককে, বাংলাদেশ বাদ, বাংলাদেশ বাদ, বাংলাদেশের সমবায় আন্দোলনের জনক বললে হ্যাঁ ভাই আক্তার হামিদ খান, এটা আমরা সবাই জানি, কমন প্রশ্ন, পরীক্ষায় আসে। এখন আমার প্রশ্ন, আপনারে যখন বলবে শুধু সমবায় আন্দোলনের জনককে, তখন অ্যান্সার কি হবে, আপনারে যখন বলবে শুধু সমবায় আন্দোলনের জনককে, অ্যান্সার কি হবে, শুধু সমবায় আন্দোলন বললে, শুধু সমবায় আন্দোলন বলে তখন জনক কি হবে, অ্যান্সার করেন। অ্যাডমিশনের যারা আছেন, এইচএসসির ওরা পারলে তো খুব ভালো যদি থাকেন, বাট অ্যাডমিশনের যারা আছেন দেখি ভাই অ্যান্সার করেন, শুধু সমবায় আন্দোলনের জনককে। এবং আরেকটা প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করে, ভারতের সমবায় আন্দোলনের জনককে। এখন অ্যান্সার কই, তাহলে ভাইয়া যখন আমাকে কি বলবে, যখন আমাকে বলবে শুধু সমবায় আন্দোলনের জনককে, যখন আমাকে বলবে শুধু সমবায় আন্দোলনের জনককে, তখন অ্যান্সার কি হবে, তখন অ্যান্সার হবে রবার্ট ওয়েন, তখন আমার অ্যান্সার কি হবে, রবার্ট ওয়েন হবে, শুধু সমবায় আন্দোলনের জনককে, শুধু সমবায় আন্দোলনের জনক রবার্ট ওয়েন। আর ভারতের কথা যখন বলবে সেটা হচ্ছে ফ্রেডারিক নিকলসন, ফ্রেডারিক কি হবে, ফ্রেডারিক নিকলসন, ফ্রেডারিক নিকলসন। তাহলে এই দুইটা একটু ভালো করে মাথায় রাখবেন যে ভাইয়া যখন আমাকে শুধু সমবায় আন্দোলন বলবে সেটা হচ্ছে রবার্ট ওয়েন, যখন ভারতের সমবায় আন্দোলনের জনক বলবে তখন সেটা হচ্ছে কি, তখন সেটা হবে ফ্রেডারিক নিকলসন। এবং বাংলাদেশ বলতে এটা আমরা সবাই জানি বাংলাদেশেরটা, কিন্তু বাকি দুইটা আমাদেরকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে, সব সময় যে আক্তার হামিদ খান থেকে জিজ্ঞেস করবে এরকম কোনো কথা নাই। পরবর্তী প্রশ্ন, আইএসও এর অফিস কোথায়, আইএসও, আইএসও সংক্রান্ত অনেক প্রশ্ন আপনাকে আমি জিজ্ঞেস করতে পারি। আচ্ছা, আগে প্রথমটা অ্যান্সার করেন, আইএসও এর প্রধান অফিস কোথায়, বা এটাকে আমাদের মাঝে মাঝে বলা হয় সদর দপ্তর, আইএসও এর সদর দপ্তর কোথায়, আইএসও এর সদর দপ্তর কোথায়, প্রধান অফিস কোথায়, আইএসও এর প্রধান অফিস কোথায়, নিউ ইয়র্ক, লন্ডন, টোকিও, জেনেভা,
টোকিও, জেনেভা। তাহলে অথবা সদর দপ্তর বলতে পারে অথবা প্রধান অফিস বলতে পারে। তাহলে আইএসও এর প্রধান অফিস কোথায়? 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 আচ্ছা, এটা ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার। আচ্ছা, ডি নাম্বার বলছি আমরা দুজন যে ভাই আইএসও প্রধান অফিস কোথায়। এখন এটাকে আমার প্রধান অফিস বলতে পারে, এটাকে আমার কি বলতে পারে, এটাকে আমার সদর দপ্তর বলতে পারে। আইএসও প্রধান অফিস অথবা সদর দপ্তর সেটা হচ্ছে কি ভাইয়া? সুইজারল্যান্ডের কোথায়? সুইজারল্যান্ডের জেনেভাতে। সুইজারল্যান্ডের কোথায়? সুইজারল্যান্ডের জেনেভাতে। জেনেভাতে, ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার। কোথায় ভাইয়া? সুইজারল্যান্ডের জেনেভাতে। এখন দেখি ভাই আমারে বলেন তো আইএসও প্রতিষ্ঠাকাল কত? আইএসও এটার প্রতিষ্ঠাকাল কত? হ্যাঁ ঠিক আছে, এটা তো আমরা সবাই পারি যে ভাই সুইজারল্যান্ডের জেনেভা, জেনেভা, সুইজারল্যান্ড, জেনেভা সবাই পারি। এখন আমার বলেন তো প্রতিষ্ঠাকাল কত? আইএসও প্রতিষ্ঠাকাল পরীক্ষায় প্রশ্ন হয়, বিএসটিআই থেকে জিজ্ঞেস করে, আর একটা হচ্ছে আমাদেরকে আইএসও থেকে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া আইএসও এর প্রতিষ্ঠাকাল কত? প্রতিষ্ঠাকাল কত? আইএসও এর প্রতিষ্ঠাকাল কত? আইএসও এর প্রতিষ্ঠাকাল কত? দেখি ভাই একটু বলেন। আইএসও এর প্রতিষ্ঠাকাল কত? আইএসও এর প্রতিষ্ঠাকাল কত? 1942, 1943, 1945, 1949। বলেন কোনটা হবে? কোনটা হবে দেখি ভাই, অপশন দিলাম আপনাকে 1942, 43, 45, 49। আইএসও এর প্রতিষ্ঠাকাল কত? আইএসও এর প্রতিষ্ঠাকাল কত? এইচএসসি অ্যাডমিশন, এইচএসসি অ্যাডমিশন, বিএসটি আপনারা বিএসটি জিজ্ঞেস করি না, আপনারা আইএসও জিজ্ঞেস করছে। আইএসও এর প্রতিষ্ঠাকাল কখন? আইএসও, আইএসও এর প্রতিষ্ঠাকাল কখন? আইএসও 42, 43, 45, 49। কি হবে? কি হবে? কি হবে দেখি ভাই, বলেন বলেন। অ্যাডমিশন যারা দিচ্ছেন ভাই লজ্জা লাগে না এগুলো না পারলে? অ্যাডমিশন যারা দিচ্ছেন ভাই আবার কয় 1985। আমি কি বলছি? আমি বলছি আইএসও, আইএসও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। এই যে একজনে বলছে কত, রোদেলা বলছে কত 1947। প্রতিষ্ঠাকাল কখন? 1947। আমি অপশনগুলো আপনাকে হুদাই দিচ্ছি, এগুলো আপনাকে এমনি দিচ্ছে। আপনি পারলে তো আপনি জানেন যে এখানের মধ্যে অপশন নাই, কিন্তু আপনি পারলে কোনটা হবে? পারলে হচ্ছে আপনার অপশন কত? অ্যান্সার হচ্ছে 1947 সাল। তাই আইএসও আপনার কি আইএসও প্রতিষ্ঠাকাল কখন? 1947 সাল। সেটা এখন কোথায়? সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে। এগুলো একটু আমরা ভালো করে দেখবো। প্লাস আইএসও সংক্রান্ত কিছু মান আছে। আইএসও 9000, 40000, আইএসও 9000, 14000। এই দুটো থেকে আমাদের প্রশ্ন জিজ্ঞেস করে, এই দুটো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে। এখন দেখি ভাইয়া এটা একটু অ্যান্সার করেন তো, এটা একটু আমাকে অ্যান্সার করেন। আসবাবপত্রটির আয়ুষ্কাল কত হবে? আয়ুষ্কাল কত হবে? আসবাবপত্রের আয়ুষ্কাল কত হবে? আসবাবপত্রের ক্রয় মূল্য দেয়া আছে, পুঞ্জীভূত অপচয় 4 বছরে হচ্ছে 20,000 টাকা। সরল রৈখিক পদ্ধতি ফলো করছে, তাহলে আয়ুষ্কাল কত বছর? আয়ুষ্কাল কত বছর? 5 বছর, 10 বছর, 20 বছর, নাকি 4 বছর? অ্যান্সার করে ফেলেন। দেখেন কিভাবে বের করতে হবে। ফর্মুলা দেখেন, পদ্ধতি দেখেন, দেখে বের করেন যে ভাই আমি কি কি অ্যাপ্লাই করলে আমি অ্যান্সারটা পাবো, আমি কি অ্যাপ্লাই করলে আমার আয়ুষ্কালটা বের করতে পারবো। আমাকে একটু বলেন যে ভাইয়া আমরা এখানে আয়ুষ্কাল কিভাবে বের করব। হ্যাঁ, আইএসও কত হবে? আইএসও হচ্ছে 1947 সাল। ওকে, বের করেন। ঠান্ডা মাথায় দেখেন, ঠান্ডা মাথায় বের করলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, নিসা বলছে 10 বছর। আচ্ছা, আমরা একটা অ্যান্সার পাইছি যে ভাই 10 বছর। বি নাম্বার বলছে। ওকে, বাকিরা চেষ্টা করেন, ভুল হইতে পারে ভাইয়া, ভুল হইতেই পারে, সমস্যা নেই, কিন্তু আমরা শিখবো, আমরা আস্তে ধীরে শিখবো। আমরা একটা অ্যান্সার পাইছি 20 বছর। বাকিরা কে? আচ্ছা 10 বছর আমরা একটা অ্যান্সার পাইছি যে ভাই 10 বছর। ওকে, বাকিরা বলেন, বাকিরা বলেন। আপনি একটু বের করে ফেলেন, আপনার ক্রয় মূল্য দেয়া আছে, আপনি জাস্ট অবচয় বের করে আপনি কিছু যোগ বিয়োগ ভাগ করলে হয়ে যাবে। আচ্ছা, রোদেলা বলছে বি নাম্বার। আমরা 10 বছর অ্যান্সার পাচ্ছি, আমরা 10 বছর অ্যান্সার পাচ্ছি। বাকিরা চেষ্টা করেন, চেষ্টা করলে কিন্তু হয়ে যাবে, চেষ্টা করলে কিন্তু হয়ে যাবে। কত বছর হবে ভাই? এগুলো কিন্তু
আপনার অ্যাডমিশন দিয়ে আসছেন, মানে এগুলো একেবারে পানির মতো প্রশ্ন, এটা একেবারে পানির মতো প্রশ্ন, আপনার মুখস্থ থাকার কথা, এগুলো একেবারে মুখস্থ থাকার কথা। এখন ভাইয়া দেখেন, ভাইয়া প্রশ্নের মধ্যে কি দেয়া আছে, প্রশ্নের মধ্যে আমাকে বের করতে হবে ভাইয়া, বেশি কিছু দেয়া নাই, বেশি কিছু দেওয়া নাই যে ভাইয়া আমি ক্রয় করছি কত টাকা, ভাইয়া ক্রয় করছি আমি 1 লক্ষ টাকা। এখন আমরা অবচয় বলতে কি বুঝি ভাইয়া, ভাইয়া আমরা অবচয় বলতে বুঝি সম্পত্তির ব্যবহার কালের মধ্যে কি করে দেয়া, ব্যয় বন্টন করে দেয়া। ব্যয়টা আমরা কি করব, ব্যয়টা আমরা সম্পত্তির যে আমরা যে অর্জন মূল্য বা ক্রয় মূল্য এটার মধ্যে বন্টন করে দিব। এখন আমার ব্যয়টা কত টাকা, এখন ভাইয়া আমাদের প্রশ্নের মধ্যে বলছে আপনি সরলরেখী পদ্ধতি ফলো করতেছেন, কোন পদ্ধতি, আপনি সরল ফলো করতেছেন, তো সরল মানে কি প্রত্যেক বছর সমান, সরল মানে কি প্রত্যেক বছর অবচয় সমান। এখন ভাই প্রত্যেক বছর অবচয় সমান তো জানি, কিন্তু প্রত্যেক বছর অবচয় কত, প্রত্যেক বছর অবচয় কত সেটা কিভাবে বের করব, সেটা কিভাবে বের করব, দেখেন 4 বছরের পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ কত, 20,000 টাকা। এখন পুঞ্জীভূত অবচয় মানে কি ভাইয়া, অবচয়ের যোগফল। এখন 4 বছর যোগ করে আপনি কত পাইছেন, 4 বছর যোগ করে আপনি পাইছেন 20,000 টাকা। তাহলে 4 বছর যদি আমার 20,000 টাকা হয়, 1 বছর সমান কত, 1 বছর সমান কত, 4 5 কত ভাইয়া, 4 5 20, তাহলে 1 বছর কত ভাইয়া 5,000 টাকা। তাহলে আমার 1 বছর যদি 5,000 টাকা করে হয়, এই 5,000 টাকা 1 লাখে পৌঁছাইতে কত বছর লাগবে ভাই, সেটা আমি 5,000 দ্বারা ভাগ করে দিব। আমি কি করব, 5,000 দ্বারা ভাগ করে দিব, এই 3টে শূন্য কাটা, এই 3টে শূন্য কাটা, 5 20 কত, 5 20 100। তাহলে আমার আয়ুষ্কাল কত, আয়ুষ্কাল হচ্ছে আমার 20 বছর। সহজ প্রশ্ন, কিন্তু পারেন নাই, সহজ প্রশ্ন ভুল করছেন, অনেকে অ্যান্সার করতে পারেন নাই। ভাইয়ের একটু বলেন তো সবার ক্লিয়ার হয়েছে কিনা, একটু আমার বলেন তো সবার ক্লিয়ার হয়েছে কিনা। প্রশ্ন একেবারে সহজ ভাইয়া, 4 বছরের যদি 20,000 টাকা হয়, 1 বছরের কত ভাইয়া 5,000 টাকা, তো 5,000 টাকা 1 লক্ষতে পৌঁছতে কত বছর লাগবে, 5 5 করে হিসাব করলে ভাইয়া 20 বছর লাগবে। তাহলে আয়ুষ্কাল 20 বছর, কারণ আমি ব্যয়টা ক্রয় মূল্যের মধ্যে কি করে দিব, বন্টন করে দিব। বুঝতে পারছি কিনা, বুঝতে পারছি কিনা, সবার ক্লিয়ার হয়েছে কিনা আমাদের জানাবেন। সহজ প্রশ্ন ভাইয়া, এই প্রশ্নগুলো যদি না পারেন, আপনার যদি আমি অ্যাডভান্স লেভেলের প্রশ্ন করি, আপনার যদি আমি অ্যাডভান্স লেভেলের প্রশ্ন করি, আপনারে 2 বছর একটা অবচয় 3 বছরের সময় অবচয় পাল্টাই ফেলছে, 3 বছর সময় পদ্ধতি পাল্টাই ফেলছে, তখন আরো ঝামেলায় পড়বেন। সো বেসিকটা ভালো করে ক্লিয়ার করেন, যাতে অ্যাডভান্স লেভেলের প্রশ্ন যাতে আপনাকে আটকাইতে না পারে। বোঝা গেছে কিনা, তাহলে অ্যান্সার কত হবে ভাইয়া, অ্যান্সার হচ্ছে আমার 20 বছর, অ্যান্সার হচ্ছে আমার কত বছর, অ্যান্সার হচ্ছে আমার 20 বছর। এখন ভাইয়া আসেন তো, ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে, খুবই কমন, খুবই কমন এবং ভুল করার মতো একটা প্রশ্ন, খুবই কমন এবং আমাদের ভুল করার মতো একটা প্রশ্ন। পরীক্ষায় আমরা এক্সাইটমেন্ট আমরা কি করে দিব, আমরা ভুল করে দিয়ে চলে আসবো। তাহলে ভাইয়া দেখে আমরা বলেন, ব্যাংক বিবরণী প্রস্তুত করেন কে, ব্যাংক বিবরণী প্রস্তুত করেন কে, আমানতকারী ব্যাংক মালিক সরকার, আমানতকারী ব্যাংক মালিক সরকার। ব্যাংক বিবরণী প্রস্তুত করে কে, ব্যাংক বিবরণী, দেখি ভাই সবাই অ্যান্সার করে ফেলেন তো, সবাই একটু অ্যান্সার করে ফেলেন। 10 নাম্বার নাকি 11 নাম্বার প্রশ্ন আছে, যে কোনো একটা হবে, আমরা একটু অ্যান্সার করে ফেলি। দেখে আমার একটু বলেন, ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে, ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে, ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে। আচ্ছা তমাল, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা। আচ্ছা তমাল আমাদের এই লাস্ট এই কিছুদিন আগে আমাদের বেঁচে স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ এখন মেবি রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী না, রাজশাহীতে না, কোথায় বরিশালে আছে মেবি। যাক আলহামদুলিল্লাহ। ওকে ভাইয়া, এ নাম্বার এ নাম্বার এ নাম্বার, এই যে এটা হচ্ছে আপনাদের অবস্থা, এটা হচ্ছে আমাদের অবস্থা। ওকে, এ নাম্বার বি নাম্বার, কেউ বলে এ নাম্বার কেউ বলে বি নাম্বার। এই যে আমাদের ঝামেলাটা এই জায়গায়, আমাদের ঝামেলাটা এই জায়গায়, যে ভাই আমরা জানি না, আমরা পড়ার মতো পড়তেছি, মানে দেখতেছি পড়তেছি মাথা থেকে ফালাই দিচ্ছে, এটা হচ্ছে আমাদের পড়ালেখার অবস্থা। এবং এই জন্য আমাদের এখন পর্যন্ত কোথাও চান্স হয় নাই, বা আমাদের যেটা কথা। এখন ভাইয়া ব্যাংক বিবরণী, ভাইয়া এটা প্রশ্ন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভাইয়া ব্যাংক বিবরণী, একটা হচ্ছে ব্যাংক বিবরণী, আর একটা হচ্ছে ভাইয়া ব্যাংক সমন্বয় বিবরণী, একটা হচ্ছে সমন্বয় বিবরণী। শুধু যখন ব্যাংক বিবরণী বলবে, ব্যাংক বিবরণী শুধুমাত্র ব্যাংক প্রস্তুত করবে, ব্যাংক বিবরণী বললে আমরা কি করব, শুধুমাত্র ব্যাংক প্রস্তুত করবে, কারণ ব্যাংক বিবরণী ব্যাংক ছাড়া এখানে কারোর হাত থাকবে না। কিন্তু আমি যখন বলবো সমন্বয়, মানে ব্যাংকের সাথে আমার বইয়ের সমন্বয়, আমানতকারী বইয়ের সমন্বয় করবে, সমন্বয় বললে আমানতকারী,
সমন্বয় বললে কি হবে? আমানতকারী। তাহলে এটার অ্যান্সার কোনটা? এটার অ্যান্সার হচ্ছে ব্যাংক। আমাদের পরীক্ষার মধ্যে আমাকে প্রশ্ন খেয়াল করতে হবে, ব্যাংক সমন্বয় বলছে নাকি ব্যাংক বিবরণী বলছে। শুধু ব্যাংক বিবরণী বললে আমরা অ্যান্সার করব ব্যাংক। যখন বলবে সমন্বয় বিবরণী, সমন্বয় মানে মিল করা, নগদের সাথে পাস বইয়ের মিল করা, ওই মিলটা কে করবে? ওই মিলটা করবে আমানতকারী। সো এটা আমাকে এই যে এখনো বলে এ নাম্বার, অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। কারণ আমার বলছে ব্যাংক বিবরণী, আমাকে বলে নাই সমন্বয় বিবরণী। সমন্বয় বললে আমানতকারী, শুধু ব্যাংক বিবরণী বললে ব্যাংক। তো এটা একটু আমাকে খেয়াল রাখতে হবে যে আমাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলছে নাকি ব্যাংক বিবরণী বলছে। ব্যাংক বিবরণী বললে ব্যাংক, সমন্বয় বিবরণী বলে সেটা হচ্ছে আমানতকারী। সমন্বয় বিবরণী বলে আমানতকারী। বহুবার বলা হয়েছে, পড়াগুলো পড়াইতে পড়াইতে অনেকবার পড়াইছি, তারপরও এই কমন ভুলগুলো, মানে আপনারা আপনাদের যে ভুলগুলো করেন, এই ভুল থেকে আপনারা বের হয়ে আসতে পারেন না। সেম ভুল আগেও করছেন, এখনো করতেছেন, ভবিষ্যতেও করবেন, আপনারা আপনাদের ভুল থেকে বের হয়ে আসতে পারতেছেন না। ওকে, এখন দেখি ভাইয়া বলেন তো, ব্যাংকিং অংশীদারি ফার্মের ন্যূনতম সদস্য সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? ব্যাংকিং অংশীদারি ভাইয়া পরীক্ষায় কমন প্রশ্ন, এগুলা পরীক্ষায় সদস্য থেকে প্রশ্ন করে। ওয়ালাইকুম আসসালাম। ব্যাংকিং অংশীদারি, এখন ভাইয়া একটা হচ্ছে সাধারণ অংশীদারি, একটা হচ্ছে সাধারণ অংশীদারি, আর একটা হচ্ছে ব্যাংকিং অংশীদারি। একটা হচ্ছে সাধারণ অংশীদারি, একটা ব্যাংকিং অংশীদারি। এখন আমারে যখন বলবে সাধারণ, আমরা অংশীদার বলতে অবশ্যই দুইজন, সাধারণ বললে 2 থেকে 20, ব্যাংকিং বললে কত? ব্যাংকিং বলে সেটা হচ্ছে 2 থেকে 10, 2 থেকে 20, 2 থেকে 10। মাঝে মাঝে বলে সাধারণ এবং ব্যাংকিং এর সর্বোচ্চ কত? সাধারণে 20, ব্যাংকিং এ 10। কয়েক রকমের প্রশ্ন আমার এখান থেকে জিজ্ঞেস করে, কয়েক রকমের প্রশ্ন আমাকে এখান থেকে জিজ্ঞেস করে। ওয়ালাইকুম আসসালাম। তাহলে অ্যান্সার কত ভাইয়া? অ্যান্সার হচ্ছে 2 এবং 10। 2 এবং 10, যে ভাই সাধারণে 2 থেকে 20, ব্যাংকিং এর 2 থেকে 10, এবং যখন সর্বোচ্চ দুইটা একসাথে জিজ্ঞেস করবে 20 এবং 10। সি নাম্বার। এখন দেখি পড়ালেখার বাইরে, পড়ালেখার মধ্যে ব্যাংকিং, আচ্ছা, অংশীদারি ব্যবসার সংজ্ঞা প্রদান করা হয়েছে, সংজ্ঞা প্রদান করা হয়েছে 1932 সালের অংশীদারি আইনের কত ধারায়? দেখি ভাইয়া বলেন তো, দেখি আমার একটু বলেন। অংশীদারি ব্যবসার সংজ্ঞা 1932 সালের অংশীদারি আইনের কত ধারায় দেয়া হয়েছে? কত ধারায় অংশীদারি ব্যবসার সংজ্ঞা দেয়া হয়েছে? আইন কত সাল ভাইয়া? 32 সাল। সদস্য 2 থেকে 20, 2 থেকে 10। সংজ্ঞা দেয়া হয়েছে কত ধারায়? সংজ্ঞা দেয়া হয়েছে কত ধারায়? বলে ফেলেন, যদি পড়ালেখা করেন পারবেন। ওকে, জিন্নাত ফাতেমা 4 ধারা, রোদেলা 4 ধারা, 4 ধারা। তাহলে ভাই কত ধারায় দেওয়া হয়েছে? সংজ্ঞা দেওয়া হয়েছে 4 ধারা। এরপর আমাকে 8 প্রকার অংশীদার আছে, আমাকে ওগুলো ভালো করে জানতে হবে, নাবালক সম্পর্কে জানতে হবে, বিলোপ সাধন সম্পর্কে জানতে হবে। প্রত্যেকটা জিনিস যাতে আমার মাথায় সেট থাকে যে এই অধ্যায় থেকে কি কি পড়া আছে, এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন হয় আমি জানি কিনা, আমার মাথায় সেট আছে কিনা। যদি আমি দেখি আমি একটা অধ্যায়ের ওভারঅল ভিউটা আমার মাথায় সেট আছে, তখন ওই অধ্যায় পুরোটা আমার কি থাকবে? মুখস্থ থাকবে। তো পড়ালেখা শুধু করলে হবে না, বুঝে শুনে মাথায় সেট করে পড়তে হবে। এখন আসেন, এখন দেখি ভাইয়া বলেন তো, প্রশ্ন একরকম ভাবে দেখলে অ্যান্সার একটা, সঠিক ভাবে দেখলে অ্যান্সার আরেকটা। কোম্পানির অস্তিত্বের বিচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটা? দেখি ভাইয়া বলে ফেলেন তো, কোম্পানির অস্তিত্বের বিচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটা? ওকে, 4 ধারা। হ্যাঁ, 4 ধারা, 4 ধারা, ঠিক আছে। এখন ভাইয়া কোম্পানির অস্তিত্বের বিচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটা? কোম্পানির অস্তিত্বের বিচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটা? ওকে, আমাদেরকে তানভীর বলছে গ নাম্বারটা, স্মারকলিপি। বাকিরা কি বলে? বাকিরা কি বলে কোনটা ভাইয়া? কোম্পানির অস্তিত্বের বিচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটা? প্রশ্ন যদি আমি নর্মাল সেন্সে দেখি আমার অ্যান্সার হবে একটা, যদি আমি সঠিকভাবে দেখি আমার অ্যান্সার হবে আরেকটা, আমার অ্যান্সার হবে আরেকটা। ওকে, 12 ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার, এই দে। ওকে, এরপরে ভাইয়া বাকিরা কি অ্যান্সার করবেন? বাকিরা কি আর কেউ অ্যান্সার করবেন? এই যে, মানে সবাই, বলতেও খারাপ লাগে, মানে কেউ একটা ফলো করলে বাকিরা সেম জিনিসটা ফলো করেন, একজনের ভিন্ন হয়, সেটা হচ্ছে কি
এই যে রুহি অ্যান্সার করছে, রোদেলা আবার অ্যান্সার চেঞ্জ করছে না, রোদেলা অ্যান্সার ঠিক আছে, বি নাম্বার বি নাম্বার। এই যে কেউ বি নাম্বার কেউ ডি নাম্বার। আমার ঝামেলা কোথায়? আমার ঝামেলা কোথায়? আমি শুধু পড়তাছি গুরুত্বপূর্ণ দলিল কোনটা, আমি শুধু চোখে এটা দেখতেছি যে গুরুত্বপূর্ণ দলিল কোনটা, গুরুত্বপূর্ণ দলিল স্মারকলিপি। কিন্তু প্রশ্নে আমার কি জিজ্ঞেস করছে? অস্তিত্বের বিচারে, কোম্পানির অস্তিত্বের বিচারে। প্রশ্ন কি বলছে? অস্তিত্বের বিচারে গুরুত্বপূর্ণ দলিল কোনটা। আপনারা যেটা ডি নাম্বার অ্যান্সার করছেন তখনও অ্যান্সার হচ্ছে এটা, কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল সেটা স্মারকলিপি। কিন্তু অস্তিত্ব আপনাকে একটা আলাদা পরিচয় দিবে কখন? যখন আপনার কি থাকবে? আপনার নিবন্ধন পত্র থাকবে, আপনার কি থাকবে? আপনার একটা জন্ম সনদ থাকবে, আপনার কি থাকবে? জন্ম সনদ থাকবে। তখন আপনারে বলবে যে আপনি আমার দেশের নাগরিক, জন্ম সনদ। তখন আপনার কি দিবে? অস্তিত্বের মধ্যে আপনার কি দিবে? গুরুত্ব দিবে। কিন্তু কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল স্মারকলিপি, কিন্তু অস্তিত্বের বিচারে গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে কি? নিবন্ধন পত্র। সো এই যে ভুলগুলো আমরা করতেছি, অ্যাডমিশনে যারা পড়ে আসছি তারাও করতেছি, এইচএসসি যারা আছি তারা করতেছি সেম প্রশ্ন। তো এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের মধ্যে একটা ডিসটেন্স তৈরি করবে। যারা পারবে তারা অনেক আগে যাবে, যারা পারবে না তারা অনেক পিছিয়ে নামে যাবে। না কমেন্ট রিমুভ করে লাভ নাই তো, কমেন্ট রিমুভ করে লাভ আছে কোনো? আপনি কমেন্ট করছেন, ভুলটা করছেন, এখন রিমুভ করলে কি আপনি শুধরে যাবেন? কমেন্ট ভুলটা পড়ে থাকুক, কমেন্ট ভুলটা আপনার পড়ে থাকুক, আপনি একটু জানেন যে আপনার অবস্থা কোন জায়গায়, বা আপনি এখন পর্যন্ত কেন চান্স পান নাই, আপনি এখন পর্যন্ত কেন চান্স পান নাই। একটা হচ্ছে গুরুত্বপূর্ণ দলিল, একটা হচ্ছে অস্তিত্বের বিচারে গুরুত্বপূর্ণ দলিল। ওকে আসেন ভাইয়া, এটা আমার অ্যান্সার করে দেন। ব্যাংক সমন্বয় বিবরণীর কমন একটা প্রশ্ন প্যাটার্ন, ব্যাংক সমন্বয় বিবরণীর কমন একটা প্রশ্ন প্যাটার্ন, এইচএসসি অ্যাডমিশন দুই জায়গায় গুরুত্বপূর্ণ। ব্যাংক সমন্বয় বিবরণীর কমন একটা প্রশ্ন প্যাটার্ন, যেটা আমার এইচএসসি বলেন অ্যাডমিশন বলেন সব জায়গায় প্রশ্ন হয়। বিশেষ করে আমার ডিউতে প্রত্যেক বছরই মোটামুটি এই প্রশ্ন প্যাটার্নটা থাকে, প্রত্যেক বছরই কি থাকে? এই প্রশ্ন প্যাটার্নটা থাকে। এখন ভাইয়া ব্যাংক চার্জ 260 টাকা নগদান বইতে ভুলক্রমে 620 টাকা ডেবিট করা হয়েছে, নগদান বই ব্যাংক বিবরণীর পার্থক্য কত টাকা হবে? পার্থক্য কত টাকা হবে বলছে, পার্থক্যটা বের করে ফেলেন, পার্থক্যটা বের করে ফেলেন। ওকে জুবায়ের ইসলাম বলছে 880 টাকা। ওকে আমরা একটা অ্যান্সার পাইছি 880 টাকা। বাকিরা বাকিরা ভাইয়া প্রশ্ন প্যাটার্ন গুলো কিন্তু কমন। এখন ভাইয়া আমরা কয়টা বই ফলো করি? আমরা কয়টা বই ফলো করি ভাই? আমরা একটা করি নগদান বই ফলো করি, আর একটা হচ্ছে ভাই আমাদের ব্যাংক বই। আমাদের কাছে কয়টা বই ভাই? দুইটা, একটা হচ্ছে নগদান, একটা হচ্ছে ব্যাংক। এখন ভাইয়া ব্যাংক চার্জ, ভাইয়া ব্যাংক চার্জ মানে কি ভাই? খরচ। এখন ব্যাংক যদি আমার প্রতি চার্জ ধরে, আমার ব্যাংকে তো ভাইয়া টাকা কমে যাবে, ব্যাংকে কি হয়ে যাবে ভাইয়া? ব্যাংকে তো 260 টাকা কমে যাবে। এখন ব্যাংকে টাকা কমছে, আমি কি করব? আমি নগদ থেকেও তো কমাই দিতে হবে, নগদ থেকে আমি কি করব? কমাই দিব। কিন্তু না, আপনি কি করছেন? আপনি কমান নাই, আপনি 620 টাকা আরো ডেবিট করে দিয়েছেন। তো ডেবিট মানে কি? ডেবিট মানে বৃদ্ধি, আপনার টাকা কমছে, আপনার টাকা কমছে, আপনি কমান নাই, আপনি উল্টা বাড়াই দিয়েছেন কত? 620 টাকা। কত টাকা? 620 টাকা। তাহলে সমাধান কিভাবে? এই 620 টাকা যেটা বাড়াইছেন এটাকে আগে কমাবেন, কমানোর পরে এই যে 260 টাকা এটাকে আবার সঠিকভাবে লিখবেন। আপনার ওভারঅল কত লাগতেছে? 880 টাকা লাগতেছে। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। অ্যান্সার কত? এই নাম্বারটা। যে দুইজন অ্যান্সার করছে ওই দুইজনই, বাকিরা কেউ পারে না। অ্যান্সার কত ভাইয়া? অ্যান্সার হচ্ছে 880 টাকা। বুঝা গেছে কিনা ভাইয়া? বুঝা গেছে কিনা যে ভাই ব্যাংক চার্জ আমার জন্য খরচ, আমার ব্যাংকের টাকা কমবে, তো ব্যাংক যদি কমায় নগদে কমাইতে হবে, সোজা হিসাব। এখন আমি নগদে কমাবো ভাইয়া 260 টাকা, কিন্তু না ভাই আমি নগদে কমাই নাই, আমি কি করছি? আমি আর উল্টারো নগদটা ডেবিট করে দিছি। তো যেটা ডেবিট করছেন এত বেশি তো ডেবিট হওয়ার কথা না, ডেবিট করলে সেটাকে আপনি ক্রেডিট করে কমাবেন, দেন আপনার যেটা কমছে সেটাকে আবারও কমাবেন। তাহলে দুইটা নেগেটিভ মিলে আপনার কত হবে? 880 টাকা হবে। 800 কি হবে? 880 টাকা হবে। কারো যদি বুঝতে সমস্যা হয় আমাদের জানাবেন, আমি আবারও বুঝাই দিব। বাট আশা করি বোঝানোর পরে পরবর্তী আর সমস্যা হওয়ার কথা না। সো এগুলো একটু আমাদের খেয়াল করে অ্যান্সার গুলো করতে হবে। এ নাম্বার 880 টাকা। ওকে ডান। এখন ভাইয়া মূলধন জাতীয় ব্যয় নয়, মূলধন জাতীয় কি নয়? মূলধন জাতীয় ব্যয় নয় কোনটা? মূলধন জাতীয় ব্যয় নয় কোনটা? তাহলে মূলধন জাতীয় ব্যয় নয় মানে কি? মুনাফা জাতীয়, বারবার ঘটবে। মূলধন জাতীয় নয় মানে কি ভাইয়া? তার মানে সেটা ভাইয়া মুনাফা জাতীয়, মানে এটা আমার বছরে বারবার ঘটবে। আর মূলধন মানে কয়েক বছরে একবার ঘটবে।
মূলধন মানে কি ভাই কয়েক বছরে একবার, আর মুনাফা জাতীয় মানে বছরে বারবার। মুনাফা জাতীয় মানে কি ভাই বছরে বারবার। তাহলে নিচের কোনটি কি বলছে, মূলধন জাতীয় ব্যয় নয়, মূলধন জাতীয় ব্যয় নয়। তাহলে ভাই যন্ত্রপাতি সম্প্রসারণ ব্যয়, তাহলে ভাই এটা যন্ত্রপাতি হিসেবে দেখাবো, মূলধন জাতীয়। যন্ত্রপাতির অপচয়, যন্ত্রপাতি সংস্থাপন মজুরি, ভাই এটা যন্ত্রপাতির সাথে দেখাবো। যন্ত্রপাতি আনয়ন খরচ, এটাও ভাইয়া যন্ত্রপাতির সাথে দেখাবো। তার মানে যন্ত্রপাতি 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 সবগুলো কি ভাইয়া, সবগুলো মূলধন জাতীয় খরচ, সবগুলো কি ভাই মূলধন জাতীয় খরচ। কিন্তু অবচয়টা তো ভাইয়া মাসিক, অবচয়টা তো আমার কি হয়ে যাবে মাসে মাসে, বছরে বছরে কি হবে অবচয় হবে, কি হবে অবচয় হবে। 10%, 5% সরল ক্রমশ মানে কি হবে অবচয় হবে। তাহলে অবচয়টা আমার জন্য কি, এটা হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয়, এটা আমার জন্য কি মুনাফা জাতীয়। বাকি সব কি, বাকি সব হচ্ছে মূলধন জাতীয়। বি নাম্বার বি নাম্বার বি নাম্বার, ঠিক আছে। অবচয় কি মুনাফা জাতীয়, বাকি সব কি, বাকি সব হচ্ছে আমার মূলধন জাতীয়। এরপরে তো আমরা কি আছে, এখন আসা নিচের কোনটি হাইজিন উপাদান, মোস্ট ইম্পর্টেন্ট। সাস্টে জিজ্ঞেস করছে প্রত্যেক বছর, এই বছরও প্রত্যেকটা মোটামুটি বিশ্ববিদ্যালয়ে আপনি এই প্রশ্ন প্যাটার্নটা পাবেন। হাইজিন উপাদান কোনটা, মোটিভেশনাল ফ্যাক্টর কোনটা, ডি উপাদান তত্ত্বের জনককে, এক্স ওয়াই তত্ত্বের জনককে, তারপর আপনার আরো কি কি আছে, মাসলোর চাহিদা সোপান তত্ত্বের জনক, অনেক কিছু আছে, সেগুলো আমাদের জানতে হবে, উপাদানগুলো আমাকে জানতে হবে। এখন ভাইয়া আমাদেরকে বলছে কি নিচের কোনটি হাইজিন উপাদান, নিচের কোনটি হাইজিন উপাদান, বা এটাকে আবার কি বলা হয়, এটাকে আবার কি বলা হয়, এটাকে আবার বলা হয় রক্ষণাবেক্ষণকারী, রক্ষণাবেক্ষণকারী, রক্ষণাবেক্ষণকারী। এখন ভাইয়া আমরা একটু ভালো করে মাথায় রাখবো, আমরা একটু ভালো করে মাথায় রাখবো যে ভাই হাইজিন উপাদান বা রক্ষণাবেক্ষণকারী উপাদান মানে কি, যেটা যেটা কি ভাইয়া, যেটা আমার প্রতিষ্ঠানে আমাকে অবশ্যই দিতে হবে, কি করতে হবে আমাকে অবশ্যই দিতে হবে, এটা আমার জন্য বাধ্যতামূলক, এটা আমার জন্য কি বাধ্যতামূলক, যে আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করব, কেন কেন করব, আমারে যাতে এই জিনিসটা দেয়, আমার বেতন দিতে হবে, সুযোগ সুবিধা অনেক কিছু আছে, কিন্তু যে জিনিসগুলো আমাকে বাধ্যতামূলক ভাবে কি করতে হবে দিতে হবে, বাধ্যতামূলক ভাবে দিতে হবে, সেটা হচ্ছে আমার জন্য কি হাইজিন উপাদান। তাহলে হাইজিন উপাদান কোনটা হবে, কোনটা হবে সি নাম্বার সি নাম্বার সি নাম্বার, যারা সি নাম্বার বলছে নিরাপত্তা, অ্যান্সার কি হবে নিরাপত্তা হবে। এখন নিরাপত্তা কি ভাই, চাকরির নিরাপত্তা মানে স্থায়িত্ব বিধান করতে হবে, আপনারা চাকরির নিরাপত্তা দিতে হবে, চাকরির স্থায়িত্ব। আপনি আমারে আজকে চাকরিতে নিছেন, আপনি আমার 1 মাস পরে বের করে দিয়েছেন, তাহলে এটা আমার কি লাভ হইলো, এটা আমার কি লাভ হলো, এটা আমার আরো হয়রানি হয়েছে। তাহলে আমার কি করতে হবে, আমার অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক ভাবে আমার চাকরির নিরাপত্তা দিতে হবে। চাকরি করতেছি, আমার অর্জন মানে স্বীকৃতি, হাততালি ভাই এগুলো না দিলেও চলবে, আমার বেতন সুযোগ সুবিধা ওভারঅল নিরাপত্তা দিলে এগুলো আমার বাধ্যতামূলক ভাবে অবশ্যই আমার দিতে হবে। তাহলে হাইজিন উপাদান কোনটা, ডি উপাদান তত্ত্বের জনককে, মোটিভেশনাল ফ্যাক্টর কোনগুলো, এগুলো একটু আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, কারণ এগুলা থেকে পরীক্ষায় কি হবে, পরীক্ষায় প্রশ্ন হবে। সবার ক্লিয়ার হয়েছে কিনা আমার একটু জানাবেন, সবার ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাবেন। শেষ আমাদের আজকে, আমি আর বেশি পড়া রাখি নাই, কারণ অনেকদিন পরে লাইভে আসছি, প্লাস জাস্ট আপনাদের রিভিশন করার জন্য যে ভাইয়া মোটামুটি পড়াগুলো আয়ত্তে আছে কিনা, মাথায় আছে কিনা, জাস্ট এগুলোর জন্য আসছি। সো ভাইয়া আমার একটু বলেন যে 15টা প্রশ্ন ছিল, 15টা প্রশ্ন সবার ক্লিয়ার হয়েছে কিনা, বুঝতে পারছেন কিনা, এই 15টা প্রশ্ন সবার ক্লিয়ার হয়েছে কিনা, বুঝতে পারছেন কিনা। তো পরীক্ষায় দেখবেন ঘুরে ফিরে এই প্যাটার্ন থেকে প্রশ্ন বারবার জিজ্ঞেস করবে, এই প্যাটার্ন গুলোই আসবে, এর বাইরে কিন্তু অন্য কোনো প্যাটার্ন নাই, এই প্যাটার্ন গুলোকে তারা ফলো করে, এই প্যাটার্ন গুলোকে তারা ফলো করে। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে মান পরিবর্তন করবে, আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার অপশনের মধ্যে পরিবর্তন করবে, কিন্তু সেম জিনিস, সেম জিনিস। আপনি যদি ভালো করে পড়েন আপনি যে কোনো জায়গায় টিকতে পারবেন, আপনি ভালো করে পড়লে আপনি যে কোনো জায়গায় টিকতে পারবেন, বা আপনার এমসিকিউ একটা ভালো মার্ক চলে আসবে। কিন্তু আপনি যদি না পড়েন, আপনি না জানেন, তাহলে তো ভাইয়া হবে না। ওকে ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। ওকে, কারো যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, প্রশ্ন যদি থাকে প্রশ্ন করতে পারেন, এরপর আমরা শেষ করে দিচ্ছি, প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। সো আমরা চেষ্টা করবো আমরা এরকম আরো কিছু ক্লাস নেওয়ার জন্য, আমরা
আমরা যেহেতু আমরা সেন্ট্রালে যারা পরীক্ষা দিব, আমি চেষ্টা করবো আরো কিছু রিভিশন ক্লাস দেওয়ার জন্য। সামনে আমাদের এইচএসসি পরীক্ষা আছে প্লাস এইচএসসি সংক্রান্ত একসাথে দুটো আমি কম্বাইন করে আমি ক্লাস নিব। সো মোটামুটি আমরা চেষ্টা করবো আমরা আরো কয়েকটা ক্লাস নেওয়ার জন্য, কিন্তু পাশাপাশি নিজেকেও পড়াশোনা করতে হবে, নিজেকেও আগায় রাখতে হবে। শুধু ক্লাসে আসবো, ক্লাস করব, এরপর আমার শেষ, আমি যেটা পারি না আমি সেটা নিয়ে কাজ করব না, তাহলে কিন্তু আমার হবে না। আমি যেটা পারবো না আমাকে সেটা নিয়ে কাজ করতে হবে, আমাকে বাকিদের তুলনায় নিজেকে আগায় রাখতে হবে। ওকে, এতটুকু। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আর একটু রেগুলার ক্লাস করার চেষ্টা করবেন, রেগুলার ক্লাস করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ নতুন কিছু শিখবেন। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সেকেন্ড টাইমার বেচ আছে ভাই, সেকেন্ড টাইমার বেচ এখনো চালু করি নাই, আমি খুব শীঘ্রই চালু করব, চালু করে দিব আমি কিছুদিন পরে, মোটামুটি এক সপ্তাহ সময় দেন ভাই, এর মধ্যে আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। বা জিপি 8,500 মার্কস পেলে ইডেনে মহিলা কলেজ বা, এটা পরীক্ষা দেন, পরীক্ষা দেওয়ার পরে, পরীক্ষা দেওয়ার আগে তো আপনার জিপি নিয়ে তো প্রশ্ন আসতেছে না। আপনি পরীক্ষা দিয়ে কত মার্ক পান, আপনার মেরিট কোন জায়গায় আসছে, এর উপরে যে আপনি সিট পাবেন কি পাবেন না তার উপর ডিপেন্ড করবে। জিপি এটা তো সবারই মোটামুটি থাকবে, 17-18 সবার থাকবে, কিন্তু পরীক্ষা আমি যে 100 মার্ক আমি কত আনতে পারতেছি সেটা হচ্ছে আমার মূল বিষয়, ওইটার উপর ডিপেন্ড করছে। ওইটার জন্য ভালো করে পড়েন। আর সেকেন্ড টাইমার ব্যাচ আমি মোটামুটি এক সপ্তাহের মধ্যে আমি চালু করে দিব। ওকে, আল্লাহ হাফেজ।